দুটো প্রশ্ন। আমি প্রথমটা বলি, আমরা সেদিন সকালে গাজার থেকে 210 নটিক্যাল মাইল দূরে ছিলাম। ওই সময় ঠিক কত দূর ছিলাম সেটা আমরা জানি না, কারণ আমরা রাতে চলছি এবং আমাদের যখন ধরেছে সেই রিডিং, সেটা আমরা তো সারাক্ষণ আপডেট। 210 নটিক্যাল মাইল থেকে রওনা দিয়েছি, তখনকার রিডিং সম্বন্ধে বলতে পারি। এই জায়গাটা কত দূরে আমরা নিশ্চিত বলতে পারি না, কিন্তু সম্ভবত আলেকজান্ড্রার কিছুটা পেরিয়ে। আমি এই হিসাবে বলছি যে আমাদের ওখান থেকে আমাদের 5:30টার দিকে বোধহয়, 6টার একটু আগে 5:30টার দিকে আমাদের বোধহয় ধরা হয়। তারপরে তো আমরা টানা চলি এবং আমাদের জমিনে পৌঁছতে রাত 8:30 খানিক লাগে। কাজেই 12 ঘন্টা খানিক আমাদের যাত্রা করতে হয়েছে। কাজে 12 ঘন্টা চলার পথ যদি হিসাব করি তাহলে ওই 180 বা কিছু বলছি। এটাও প্রাসঙ্গিক বলা যে আমাদের কিন্তু সবচাইতে দূরে ধরেছে। আমাদের ক্ষেত্রে ওরা সংরক্ষিত ছিল, অন্যান্যদের অনেক বেশি কাছে যেতে দিয়েছে, আমাদের কিন্তু কত কাছে যাওয়ার অনেক আগেই এবং বিশাল একটা অভিযান নিয়ে ধরা হয়েছে। টর্চারের কথা যদি বলি, সেটা অনেক রকমের টর্চার। প্রধান টর্চার আমি বলবো মেন্টাল টর্চার, কারণ যেইভাবে, যেমন কথার কথা, আঘাত ততটা হয়তো পায়নি, কিন্তু আমার পাশে দুজন তুরস্কের ক্রু যারা ছিল, একজন আরেকজন, ওরা ইংরেজি বলে না, একজন আরেকজনের সাথে ইংরেজিতে কথা বলছে, তখন মেশিন গান নিয়ে, মেশিন গান ব্যারেল দিয়ে গুতা মারে এবং বিকট একটা আওয়াজ করে ওই জিনিসটা করে। তো ওই ধরনের জিনিসগুলি হচ্ছে। তারপরে যেটা করা হয়েছিল, আমি অল্প কিছু অংশ বলি, যে আমরা যখন জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে 3 জন একেবারে উপুর করে, হাত অনেক পেছনে নিয়ে, মাথা নামিয়ে নিয়ে যায়। আমাদের কারো কারো ক্ষেত্রে ওই প্লাস্টিকের ইজিউলি যে হয় না, যে হাত জিপলকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে, ওই জিনিসগুলি করা হয়। তারপরে আমার পাশে ইয়াসিন নামে একজন, ইয়াসিন না, আলী নামে একজন ভদ্রলোক ছিল, টুনিসিয়ান। তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল, তাকে শার্ট খুলতে বলা হয়, উনি রাজি হননি, বলে না আমি এটা খুলবো না। তখন তার উপর চড়া হয়, তাকে সাহায্য করতে আদনান বলে একজন যায়, তার উপরও চড়া হয়। এবং তারপরে আমাদের মানে হাঁটু গেড়ে বসানো যেভাবে হয়, ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল। আমার এমনিতেই প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে ওইভাবে ছিলাম। আমি একজন আমাকে বলেছে, আমার দেখা নেই, তবে হতেও পারে, গন্ধ দিয়ে হতে পারে, বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে, যেই জায়গায় টার্মাকের উপর আমাদের বসানো হয়, সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ইসরায়েলিরা পেশাব করেছিল। তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে, আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে, এবং তারপরে আমার উপরে চড়া হয়েছে। কাজে এই ধরনের কিছু কিছু জিনিস হয়েছে, যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। আমি এই আলীর কথা যদি বলি, আলীর তখন গেঞ্জি ছেঁড়া। আমার ওই সময় আমার অন্তত মুখে, চোখে পট্টি দেওয়া ছিল না এবং হ্যান্ডকাফও করা ছিল না। আলীর কিন্তু তাই ছিল, আদনানেরও তাই ছিল, এবং তারা তো কষ্ট পাচ্ছিল, বলাই হচ্ছিল। তারপর আমার পাশে যেহেতু ছিল, তাকে বলছিল সে ইউ লাভ ইসরায়েল, সে বলে না, আই লাভ প্যালেস্টাইন। তারপর আবার চড়ক হলো তার উপরে। পরবর্তীকালে যেই লিয়াকত, যিনি বাংলাদেশি, সিলেটি বাংলাদেশি, যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, পরে জেলে তার সাথে আমার দেখা হয়, তখন উনি বলেন ওনাকে তারা বলেছিল তুমি হামাসের এজেন্ট, ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে। কাজে এই ধরনের জিনিসও হয়েছিল। আর অন্যান্য ভাবে অত্যাচার তো করা হয়েছিল, সকলকে ছাড়া হয়নি। আচ্ছা, ইসের কথা বলি, যে কয়েকটা জিনিস ইন্টারেস্টিং, যে আমরা লোহার বিছানায় ঘুমাতাম। এটা আমরা নামার পরে আমাদের কিন্তু বাসে করে প্রথমে তো অনেকগুলি চেকিং হয়, আমাদের যন্ত্রপাতি নিয়ে নেয় সবকিছু। তারপরে আইনজীবী, ভাগ্যিস আমরা প্রস্তুতি নিয়েছিলাম, আইনজীবী আমাদের
আমাদের প্রথম সই করার সময় একটা ডকুমেন্ট সই করতে হয়, সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না, কারণ আমরা তো অবৈধভাবে যাইনি, আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ, কাজে আমরা নিজেদের অবৈধ বলবো কেন। সেটা অবশ্য আমরা আইনজীবীদের সাথে আলাপ করে নিয়েছিলাম। আরেকটা ফর্ম ছিল, সেটাও কিছুটা ওই রকমের, এই দুটো কোনোটাই আমরা সই করবো না বললাম। তৃতীয় একটা ফর্ম, যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে না, আমি বলছি আমি আইনজীবী ছাড়া বসবো না। তারপর আইনজীবী আসলো, আমরা আগেই প্রস্তুত নিয়েছিলাম, আমরা ওই যে বললাম রাত জেগে সবার ছবি সবকিছু পাঠিয়ে দিয়েছিলাম, কাজে আইনজীবীরা সেভাবে এসেছিল এবং আইনজীবী আমাকে বলেছিল এইটা তুমি সই করতে পারো, আমরা রেকমেন্ড করি, সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে আমাকে যেন রিপোর্ট করা হয়, যাতে আমাকে জেলে না রাখা হয়, সেইটা আমি সই করি। তো সেই জায়গাটা হওয়ার পরে আমাদের অনেকগুলি ধাপের পরে আমাদের একটা বাসে উঠানো হয়। সেই বাসে এরকম আমরা একদম ঠাসাঠাসি 4 জন পাশে বসলে যেরকম হয়, ওইটার আমি মেপেছিলাম, যদিও পট্টি দেওয়া ছিল, আমি ফাঁকতালে আমার এটাকেও একটু ম্যানেজ করে, পট্টিকেও ম্যানেজ করে আমি দেখতে পেরেছি যে কারা, মানে কারা ছিল তা তো আর বোঝা যায়নি, কিন্তু 4 জন আছে, আকারটা ধরতে পেরেছি। এটা ছিল আনুমানিক 2 ফুট বাই 5 ফুট একটা কক্ষ, তার মধ্যে আমরা 4 জন বসে লোহার ইসের মধ্যে, প্রচন্ড ঠান্ডা, মানে এটা ফ্রিজারের মতন কোনো একটা কিছু। আমরা তো পাতলা গেঞ্জি পরা, কারণ আমাদের কাপড় সাপড় নিয়ে অন্য গেঞ্জি পরিয়েছে, তাদের দেওয়া গেঞ্জি পরিয়েছে, সেটাই পরা, কাজেই মানে এবং 2 ঘন্টার মতন আমরা যাত্রা করি। পরে আমরা জানতে পারি যে ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল, একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে, সেইটাতে আমাদের রাখা হয়েছিল। তারপরে আমরা অবশ্য আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হাঙ্গার স্ট্রাইক করব, আমরা খাইনি, কিন্তু সকলের শরীর তো একই রকমের না, কারো কারো প্রয়োজন ছিল। এই 2.5 দিন আমরা ওখানে ছিলাম, জেলে ছিলাম, সেই সময় 1 প্লেট খাবার দেওয়া হয়েছে, যারা খেয়েছে তাদের, আমরা খাইনি। আচ্ছা, বিছানার ক্ষেত্রে যেটা, বিছানাটা লোহার ছিল এবং ওই বিছানায় একটু কাত হলেই বিকট একটা আওয়াজ হয়। লোহাগুলি এমন ভাবে করা, একটা স্প্রিং ধরনের একটা কিছু বলা, যে পাট 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 বন্দুকের গুলির আওয়াজের মতন হয়। কাজে আমরা, আমাদের সেলে 8 জনের জায়গা ছিল, আমরা ছিলাম 7 জন, এবং যেই যখন শুচ্ছে একটু ঘুরলেই পাড়াক করে ওঠে। সারা রাত কিন্তু এই জিনিসটা হয়েছে। আমাদের বাথরুমের অবস্থা আর বললাম না, ওটা বাদ দিলাম, কিন্তু একটা মজার জিনিস, অন্যান্য জিনিস বলি, কিন্তু আমাদের উল্টা যেটা করেছি সেটার কথা বলবো। আমি ছিলাম, এই লিয়াকত শাহ ছিলেন 1 নম্বর কক্ষে, আমি ছিলাম 12 নম্বর সেলে। 7 নম্বর সেলে যারা ছিল তারা একটা করলো, ওর মধ্যে তারা, আপনারা ওই যে কি জানি গানটা, না লেবা প্যালেস্টিনা, ওই যে বিদ্রোহী গানটা বেলাচাও, বেলাচাও গানটা তো আপনারা জানেন। তারা বেলাচাওয়ার সুরে গান গাওয়া শুরু করলো, we want working toilets, we want working toilets, we want it now, এই পুরো জিনিসটা করে গান শুরু করে দিল। খানিকক্ষণ পরে আমাদের 20টা ছেলে গান শুরু করে, এই we want, তাদের টয়লেট ছিল না, খারাপ ছিল কিছু, এবং নালিশ করা হচ্ছে, কিছু করছে না, এই বেলাচাওয়ার গানে সুরে তারা এই গানটা রচনা করে গাওয়া শুরু করে দিল। তার একটা স্ট্র্যাটেজিক কারণও ছিল, ওই সময় অনেকগুলি দেশের যারা কনসাল জেনারেল তারা এসেছিল দেখা করার জন্য, এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগ করার কোনো উপায় নাই। এইটা সবাই মিলে যখন আমরা গান করা, যদিও তারা বন্দুক নিয়ে এসে শাসানোটা আমরা পাত্তা দেইনি, আমরা গান গেয়ে গেছি, এবং এই গান কিন্তু ওদের কাছে পৌঁছেছে, বোঝা গেল। কারণ তারপরে তাদের ওই সেল থেকে আরেক সেলে সরানো হয়েছে, বাথরুম ঠিক করা হয়নি, কিন্তু সেল বদলানো হয়েছে। আরেকটা কি জানি ছিল বললি, ও আচ্ছা, অন্য যেটা, এটা আমি মনে করি আমরা তাদের যতটা ভয় পাই তাদের চেয়ে তারা আমাদের বেশি ভয় পায়, কারণ আমরা কি করতে পারি সেটা নিয়ে তাদের একটা আতঙ্ক ছিল। এবং আমাদের ভয় দেখানোর পদ্ধতিটা ছিল, থেকে থেকে রাত্রেবেলায় হঠাৎ রাইট গিয়ার নিয়ে, মেশিন গান নিয়ে, সব কিছু নিয়ে হুড়মুড় করে সেলের মধ্যে ঢুকে গেল, মাঝখানে ঢুকে গেল, ধাম ধাম করে বাড়ি দিল। আমরা
ওর মধ্যে ঘুমাতে চেষ্টা করছি, ঘরের মধ্যে এসে চিৎকার টিৎকার হয়ে দাঁড়াও, এই করো ওই করো, এই ধরনের জিনিস করছে। একদম একটা আতঙ্ক তৈরি করার মতো পরিস্থিতি। প্রশ্ন আর নাম আর পরিচয়টা দিন। আমি মাহাদি সেকেন্ডার এটেন নিউজে কাজ করি। আমার প্রশ্নটি দুটি প্রশ্ন। একটি হলো, আপনারা যখন জেলে ছিলেন হাঙ্গার স্ট্রাইকের কথা বললেন, আপনি হাঙ্গার স্ট্রাইকে ছিলেন কিনা, এবং যারা হাঙ্গার স্ট্রাইকে ছিল তাদের খাওয়ানোর জন্য প্রচেষ্টা কিংবা তাদের অ্যাটিটিউড ছিল কিনা, এটি নাম্বার 1, কিংবা টর্চারের আচরণ ছিল কিনা। নাম্বার 2, আপনি বলছিলেন যে আপনাদের আইনজীবী ছিল, তার মাধ্যমে ছাড়া পাওয়া অন্যান্য প্রক্রিয়া ছিল, কিন্তু অনেকে ছাড়া পায়নি। আপনি আসলে কেন ছাড়া পেলেন, বা যারা ছাড়া পেল তাদের কি কন্ডিশনে ছাড়া হলো, আর যারা ছাড়া পায়নি তাদের আসলে কেন ছাড়া হলো না, এই দুটি জায়গায়। থ্যাংক ইউ। প্রথমত অধিকাংশ কি ছাড়া হয়েছে, এমনকি সুমুদের কয়েকজনের আগে ছিল তাদেরকেও ছাড়া হয়েছে। আমরা যেই প্লেনে এসেছি তাতে আমরা প্রায় প্রত্যেকে ছিলাম। যারা আসেনি আমরা জানতে পেরেছি তারা প্রধানত ইসরায়েলি, তাদের এবং তারা ডুয়াল সিটিজেনশিপ তাদের আছে, ইসরায়েলি এবং মার্কিনী সিটিজেনশিপ আছে, তারা ছাড়া পায়নি। আমরা চিন্তিত ছিলাম যে আদনান হয়তো ছাড়া পায়নি, কারণ তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। এবং আমাদের হাঙ্গার স্ট্রাইক অল্প কয়েকজন ছাড়া আমরা সবাই, আমি সহ আমরা প্রত্যেকেই করেছি। যেই দু একজন করেছে তাদের শারীরিক অবস্থা ছিল। এবং আমাদের হাঙ্গার স্ট্রাইকের আরেকটা কারণ ছিল, একজন 7 নম্বর সেলে, 6 নম্বর সেলে আরেকজন ছিল, নাম হচ্ছে ক্লাউডিও, ইটালিয়ান, সে একজন বুদ্ধিস্ট মঙ্ক। তার এই যাত্রায় শুরু করার আগে তার একটা স্টেন্ট বসানো হয়েছিল, তার সেটার ওষুধ দরকার ছিল, সেই ওষুধ রাখা ছিল সামনে, কিন্তু তাকে দেওয়া হচ্ছিল না, এবং তাকে সেই ওষুধ দেওয়ার জন্য আমরা প্রতিবাদটা করেছি। নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে আপনাদের, বলেন। এক্সকিউজ মি, আমি আসলে একটি বলেছিলাম যে ছাড়ার ক্ষেত্রে কোনো কন্ডিশন দিয়েছিল কিনা, সেই জায়গাটা আসলে ক্লিয়ার হয়। আমি বললাম তো আমরা 3টা ফর্ম দিয়েছিলাম, তৃতীয় ফর্মটা আমরা সই করেছি, যার মধ্যে আমরা কোনো কিছু গ্রহণ করিনি এবং শুধু বলেছি যে ইসরায়েলি আইন অনুযায়ী 72 ঘন্টার মধ্যে ডিপোর্টেশন করতে হয়, আমরা সেই অনুযায়ী যেতে চাই, তার বাইরে কোনো কিছু ছিল না। ধন্যবাদ স্যার। আমার নাম শিপুল হাবিব, আমি দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এই যাত্রা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেকেই চোখ দিয়ে যেমন দেখেছে, শুনেছেন। আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি যখন এই যাত্রায় একদম জেনে শুনি মৃত্যুর কবি যাচ্ছেন, আপনার পরিবার তখন কি বলেছেন? ওই যাত্রা থেকে যখন আবার এসছেন, আপনার পরিবারকে কি বলেছেন? প্রথমে এটা ঢোকাটা খুব কঠিন ছিল, এবং আমি এটা তখন আমি নিউ ইয়র্কে ছিলাম, যখন লরেন ওয়ালশ নামে আমাদের একজন সহকর্মী, যিনি পাঠশালার মাস্টারও ছিলেন, ওনার সাথে আমি আলাপ করছি। তখন আমি জানতাম যে এরকম একটা মিডিয়া প্রতিটা হতে যাচ্ছে, কিন্তু তার সাথে আমার সরাসরি যোগাযোগ ছিল না। সে বলল আমার একজন আছে যার মাধ্যমে হয়তো যোগাযোগ করা যাবে। তখন হুবাইদা আরাফের, এটা বোধহয় 23 তারিখে, 24 তারিখে উনি হুবাইদা আরাফের হোয়াটসঅ্যাপটা দিলেন। আমি হুবাইদাকে লিখলাম, সে তখন জিজ্ঞেস করলো প্রথম, তুমি কি করে জানলে? তারপর আমি জানালাম, আমার পরিচয় দিলাম। তারপরে 24 তারিখেই, অন্যদের কিন্তু বাছাই করা অনেক আগে হয়েছে, আমি একদম শেষ ব্যক্তি যাকে ইনক্লুড করা হয়েছে। তখন সে বলল, তুমি 28 তারিখের মধ্যে ব্রিন্ডিসিতে পৌঁছাতে পারবে কিনা। আমি তখন দেখলাম কোনোভাবেই এটা সম্ভব না, কিন্তু তার আগে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি যাব, এবং রেনুমাকে আমি জানালাম যে আমি যাব। তখন তো আমার যোগাযোগ আছে, ও একটা ছোট্ট উত্তর দিল 100%। এবং তারপরে আমরা কি করব কি না করব সেগুলি লম্বা আলাপ গেছে। এবং তারপরে এটাও একটু মজার জিনিস বলি, সেটাও একটা ইন্টারেস্টিং জিনিস। লরেনের সাথে আমার পরের দিন সকালবেলায় দেখা করার কথা, ওর শরীর খারাপ বলে আসতে পারেনি। আমি নিউ ইয়র্কে যখন হেঁটে যাচ্ছি, তখন রাস্তা দিয়ে এক ভদ্রলোক, বাংলাদেশি, উনি আমাকে দেখে চিনে ফেললেন এবং উনি ইশারা করলেন কথা বলতে চাই। আমি বললাম, ভাই আমার খুব ব্যস্ত, এখন পারবো না। আমরা নম্বর যোগাযোগ করলাম। উনি তারপরে বহুবার আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করতে পারেননি। ওই দিন লরেন্স না থাকাতে তাকে আমি সময়টা দিলাম।
সে এসে, আমি তখন ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করছি কি করে আমি ওই জায়গায় অত তাড়াতাড়ি পৌঁছাবো। তখন সে আমাকে বলে সে একটা ভিয়েতনামিজ বিলিয়নিয়ারের জন্য সে ফিক্সার, বিভিন্ন জিনিস ম্যানেজ করে। সে এমনকি বললো যে তার একটা রাশার থেকে বিড়াল আনতে আমার $12,500 খরচ করতে হয়েছে, কিন্তু সেটা অন্য আলাপ। কিন্তু সে বললো আমি তো জানি কি করে করতে হয়। সে তখন অ্যাপে বসে যেই জিনিসটা করলো, বলে দেখো ব্রিন্ডিজে তুমি পৌঁছাতে পারবে না, কিন্তু রোম থেকে তুমি যদি বাস নাও লেচ্চে বলে একটা জায়গায় যেতে পারবে, 10.5 ঘন্টা যাত্রা। তা আমি ওইটাই করলাম, বললাম রাতে দাও, কারণ আমি এখনো ফ্লাইট পাইনি। ফ্লাইট তার আগে আমি ব্যবস্থা করতে চেষ্টা করবো যাতে রোম পর্যন্ত পৌঁছাতে পারি, কিন্তু একটা হলে আর একটা হবে সেটার বিলাসিতা আমাদের নাই। তাদের বাসের টিকিট আমি তখন কেটে ফেলে তারপর আমি অন্য মিটিং এ চলে গিয়ে ট্রাভেল এজেন্টকে দায়িত্ব দিলাম তুমি এই টাইমের মধ্যে আমাকে রোমে পৌঁছানোর ব্যবস্থা করো। আমি ওইখানে ফোকাটার্ক আর প্রফেসর ইউনুসের যে মানবাধিকার সেশনটা ছিল ফোর্ড ফাউন্ডেশনে, ওখানে যখন বসে আছি তখন সে আমাকে টেক্সট করলো আপনার জন্য অপেক্ষা করছেন, আমি বুক করে ফেলেছি। কাজে সেইভাবেই হলো। এবং আমি নিউ ইয়র্ক থেকে আমান হয়ে দোহা হয়ে ঢাকায় পৌঁছে এখানে আমাদের সাথে কি হবে, এতদিন থাকবো না, কিভাবে চলবে, এগুলির প্রস্তুতি নিয়ে আবার প্লেন ধরে রোমে গেলাম এবং প্রেস কনফারেন্স করে রোমে চলে গেলাম। রোমে গিয়ে ওখানে তারপরে 5 ঘন্টা অপেক্ষা করে রাতের বাস ধরে সকালবেলা লেচি পৌঁছালাম। সেখান থেকে আরেকটা বাস নিয়ে আরেকটা ট্রেন ধরলাম, সেই ট্রেনের পরে আরেকটা বাস নিয়ে তারপরে 20 মিনিট হেঁটে অত্রান্ততে যেখানে ওদের মহড়াটা ছিল সেটা 29 তারিখ সকালে পৌঁছাতে পারলাম। আমার 28 তারিখ রাতে পৌঁছানোর ওইটুক গ্রেস আমি তারা আমাকে দিয়েছে। আর ওনার আরেকটা প্রশ্ন ছিল ফেরার পথে। আতঙ্ক ছিল, আমি যে ফিরতে নাও পারি সেটার ভয় ছিল, এবং সেই কারণেই কিন্তু আমরা আগে বসে আমার অন্তত দেরি হতে পারে, নাও আসতে পারি, সেটা যদি হয় তাহলে কি হবে, প্রতিষ্ঠান চালানোর ব্যাপার রয়েছে, সেগুলির প্রস্তুতি আমরা নিয়ে যাবতীয় কাগজ সই করে তারপরে আমি উঠেছি। পরের প্রশ্ন। আচ্ছা, আমার পরিচয় দিন। আমি রবিউল ইসলাম রেজা, কাজ করি রাজনীতি.com। একটু জানার ছিল যে এর পরবর্তীতে ফিলিস্তিনদের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা কি করতে যাচ্ছেন, এরকম কিছু পরিকল্পনা থাকলে। এটার সঙ্গে আমি একটা সম্পূর্ণ প্রশ্ন অ্যাড করি, আমার মাথায় আসছিল। সেটা হচ্ছে যে আপনি এত কাছে গেলেন গাজা, আপনারা সবাই যারা ছিলেন ফ্লোরিডায়, গাজাবাসী সম্পর্কে নতুন কোন তথ্য পেয়েছেন কিনা? নিশ্চয়ই নিজেরা আলোচনা করতেন এবং তথ্য আপনাদের কাছে আসতো। এখন ওখানে পরিস্থিতিটা কেমন, সেই বিষয়ে আপনি একটু নতুন কোনো খবর দিতে পারবেন কিনা আমাদের? আমরা হাজতে থাকাকালীন আমাদের তো কোনো সংবাদ পৌঁছায়নি, কিন্তু তখন আমরা শুনতে পাই যে সিজ ফায়ারটা ঘোষণা করা হয়েছে এবং হতে যাচ্ছে। এটা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল যে এতজন এত কথা বলছে তাতে কিচ্ছু হচ্ছে না, এটা অ্যাকশনের সময়, এটার কোনো বিকল্প নেই। আমরা আমাদের দেশে যেটা করেছি জুলাই অভ্যুত্থানের সময়, যেমন রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, এরকম স্বৈরাচারকেও আমরা হটাতে পেরেছি। এখানেও সেই জিনিস আমাদের একেবারে আক্ষরিকভাবে ফিজিক্যালি নিজের দেহ দিয়ে আমার কোনোভাবে ইন্টারভেনশন করার প্রয়োজন আছে, এটা আমরা মনে করেছি। এখানে যারা যারা ছিল তাদের অনেকেই এর আগে গাজায় ছিল, তাদের উপর অত্যাচার হয়েছে, তারা সেই অত্যাচার সহ্য করার পরে আশেপাশের মানুষ মারা গেছে, তারপরেও কিন্তু এই মানুষগুলি করেছে। এবং আমরা একটা জিনিস করেছি আপনার প্রশ্নের উত্তরে, এই অসাধারণ কিছু ব্যক্তি একসাথে হওয়ার কারণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক, এটা বিস্তারিত আলাপ আপনার সাথে করবো না, এটা একটা ব্লুপ্রিন্ট আমরা করে রেখেছি। এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং হাজারটা। আর কোন প্রশ্ন? ঠিক আছে।
আচ্ছা, আন্তর্জাতিক গণমাধ্যমে অনেকে হয়তো ক্যামেরায় দেখছে, তাদের জন্য কি আপনার কোনো বার্তা আছে কিনা বাংলা কিংবা ইংরেজিতে? প্রথম যেটা বলি, yes, this is for the international media that might be watching. Firstly, I should say, shame on you. Shame on you for being complicit in genocide. Shame on you for aiding and abetting the genociders. And shame on you for not being on the flotilla when that was an opportunity for you to prove that you were different. This is still an opportunity for you. Come, join the future flotillas and change your habits, rebel, be on the right side of history.